হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমার ছোট্ট ছোট্ট শিক্ষার্থী, আমার যারা দর্শকবৃন্দ এবং আমার যারা চ্যানেলের সাবস্ক্রাইবার নন সাবস্ক্রাইবার সকলকে সাদর অভ্যর্থনা জানাই আমার এই চ্যানেলে। বন্ধুরা, আজকে আমি নিয়ে চলে এসেছি তোমাদের জন্য এক নতুন ভিডিও এবং নতুন এক কবিতা তোমাদের সামনে নিয়ে এসেছি। বিশেষ করে যারা দশম শ্রেণীর মাধ্যমিক পরীক্ষা দেবে 2026 সালে এবং যারা নভেম্বরের টেস্ট পরীক্ষা দেবে তাদের জন্য বাংলা কবিতার বিষয় সংক্ষেপ বা বিষয়বস্তু তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। তোমরা জানো যে বিষয় সংক্ষেপ বা বিষয়বস্তু যদি আমরা একটু ভালো করে রপ্ত করে যাই তাহলে কি হয় না, আমি কিন্তু যাই প্রশ্ন দেখি না কেন বিষয়বস্তু করা থাকলে কিন্তু আমি ওই লাইন ধরে আমি কিন্তু উত্তরটা লিখতে পারি। সেই জন্যই বলছি সকলকে যে বিভিন্ন কবিতাগুলো যে সিলেবাসের মধ্যে তোমাদের রয়েছে, যেগুলো পরীক্ষা হবে তোমরা জানো যে কোনগুলো হবে, সেই কবিতার বিষয়বস্তুগুলো তোমরা একটু ভালো করে দেখে যাও। কারণ কবিতার বিষয়বস্তু আর বিষয় সংক্ষেপ জানা থাকলে কোনো প্রশ্নের উত্তর করতে কিন্তু আর অসুবিধা হয় না। সেই সঙ্গে সকলকে আর্টস উইথ বিডি চ্যানেলে স্বাগত জানাই। যারা আমার চ্যানেল নতুন ভিজিট করছো বা চ্যানেলে নতুন ঘুরছো বা চ্যানেলের নতুন নতুন ভিডিও দেখছো, এখনও সাবস্ক্রাইব করোনি, যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব বাটনে গিয়ে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটাকে অন করে দিয়ে নোটিফিকেশানটা অল করে দিও, যাতে কোনো ভিডিও আমার চ্যানেলে আপলোড করার সাথে সাথে তোমরা সবার আগে পেয়ে যাও। সেই সঙ্গে বলে রাখি যে আজকের ভিডিওটা হয়তো সময়টা একটু বেশি নেবে বা অনেকটা লং হতে চলেছে, কিন্তু সকলকে অনুরোধ করব যে ভিডিওটা কোনোভাবে তোমরা স্কিপ করে দেখবে না। স্কিপ করে বা কেটে কেটে দেখলে কী হবে, তোমরা আমি যে বিষয়বস্তুটা বলবো অর্থাৎ বিভিন্ন শব্দের মানে বলবো, তাহলে তোমরা কিন্তু সেই জিনিসগুলো বুঝতে পারবে না কেটে কেটে দেখলে। তাই ধৈর্য সহকারে আমার সঙ্গে থাকো এবং সম্পূর্ণ ভিডিওটা একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। চলো একেবারে শুরু করা যাক সরাসরি মূল পর্বে। দেখো, আমি ভিডিও বোর্ডে কিছু জিনিস তোমাদের জন্য লিখে রেখেছি, যেগুলো তোমাদের কাজে লাগবে পরীক্ষার ক্ষেত্রে। বিভিন্ন শর্ট প্রশ্ন দেয়, এমসিকিউ এসিকিউ, যে জিনিসগুলো তোমাদের কাজে লাগতে পারে সেই কথা ভেবেই কিন্তু কয়েকটা তথ্য এই বোর্ডের মধ্যে লেখা রয়েছে। সেই তথ্যগুলো তোমরা পারলে তোমাদের যে পাঠ্য টেক্সট বই রয়েছে বাংলার, সেখানে তোমরা পেন্সিলে লিখে রাখতে পারো অথবা খাতার মধ্যে এই তথ্যগুলো তোমরা লিখে রাখতে পারো। তো কবিতা যে নিয়ে এসছি আজকে, যে বিশেষ সংক্ষেপ, কবিতার নাম কি? আফ্রিকা। তোমরা জানো যে আফ্রিকা কবিতা রচয়িতাকে রবীন্দ্রনাথ ঠাকুর। আবার বলছি আফ্রিকা, আফ্রিকা একটা মহাদেশ, তোমরা জানো আয়তনের দিক থেকে পৃথিবীতে 2 নম্বর। তো এই আফ্রিকা মহাদেশের সম্পর্কে কবিগুরু কি বলতে চেয়েছেন এই কবিতায়, তার কবিতার যে বিষয়বস্তু সেটা আমরা আলোচনা করব। এবং তার আগে আমাদের জেনে নেব যে কবিতাটা প্রথম রচনা হয় কবে। দেখো লেখা কি রয়েছে, কবিতার প্রথম রচনা হচ্ছে 1937 সালের 8ই ফেব্রুয়ারি। এটা বাংলা ভার্সানটা, হ্যাঁ, 1937 সালের 8ই ফেব্রুয়ারি বাংলা ভার্সানটা প্রথম রচনা করা হয়। এবং দেখো, কবি যে এই কবিতাটা লিখেছেন আফ্রিকা কবিতাটা, তিনি কিন্তু তার এক বন্ধু ছিলেন অমিয় চক্রবর্তী। সেই অমিয় চক্রবর্তীর একান্ত অনুরোধে উনি এই কবিতাটা লিখেছেন। আবারও বলছি, অমিয় চক্রবর্তীর অনুরোধে কবি এই আফ্রিকা কবিতাটা রচনা করেছেন। আচ্ছা, এই কবিতার উৎস কি? উৎস সাধারণত আমরা দুটো পেয়েছি। একটা হচ্ছে সঞ্চয়িতার সাময়িক পত্র 1343 মাঘ সংখ্যায় থেকে সংকলিত হয়েছে। আবারও বলছি, সঞ্চয়িতার সাময়িক পত্র 1343 মাঘ সংখ্যা থেকে সংকলিত হয়েছে। আর একটা হচ্ছে পত্রপুট কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে। তো আমরা দেখতে পেলাম এই কয়েকটা তথ্য। এছাড়াও আর একটা তথ্য রাখো, বোর্ডের ডান দিকে গোল করে লেখা রয়েছে ইংলিশ ভার্সান 1937 সালের 17ই মার্চ প্রকাশ করায়। অর্থাৎ এই কবিতার যে ইংলিশ ভার্সানটা, আফ্রিকা কবিতার যে ইংলিশ ভার্সানটা, সেটা 1937 সালের 17ই মার্চে এটা রচনা করা হয়। তো এবার আমরা চলে যাব আফ্রিকা কবিতার যে কবিতাটা এবং তার বিষয় সংক্ষেপ কি বলতে চাইছে সেটা তোমাদের সামনে উপস্থাপন করব। সেই সঙ্গে কিছু ওয়ার্ডের মানে বলবো এবং কোন কোন শব্দগুলো ইম্পর্টেন্ট বা কোন লাইনগুলো ইম্পর্টেন্ট পরীক্ষায় আসতে পারে এবং সেই সঙ্গে কি কি প্রশ্ন হতে পারে আজকে শর্টে বলে রাখবো। এবং যখন আমি একটা সংক্ষিপ্ত আকারে নির্বাচিত যে প্রশ্নের একটা ভিডিও আপলোড করবো চ্যানেলে, তখন বিভিন্ন
কবিতার, বিভিন্ন গদ্যের, নাটকের, এমনকি তোমাদের যে কোনি উপন্যাস রয়েছে, গল্প, সেখান থেকেও ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো পরীক্ষা আসার সম্ভাবনা রয়েছে, আসবেই বলছি না, আসার সম্ভাবনা রয়েছে, সেই প্রশ্নগুলো নিয়ে একটা ভিডিও তোমাদের সামনে আমি উপস্থাপন করব, যাতে তোমাদের ফাইনাল পরীক্ষা এবং টেস্ট পরীক্ষা উপকারে আসে। দেখো, শুরু করছি। আফ্রিকা, রবীন্দ্রনাথ ঠাকুর। উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত, তার সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা, বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায় কৃপণ আলোর অন্তঃপুরে। প্রথম যে পেজ নাম্বার 36-এ এই কয়টা লাইন রয়েছে তোমাদের আফ্রিকা কবিতার, এবং তারপরে আরও লাইন রয়েছে পেজ নাম্বার 37, 38 আরও রয়েছে। তো তার আগে আমরা এই কটা লাইনের মানে আমাদের জানতে হবে যে কী বলতে চেয়েছেন কবি। উদ্ভ্রান্ত, উদ্ভ্রান্ত মানে কি, আমরা পাগলের মতো বলতে পারি। সেই আদিম যুগ মানে প্রাচীন যুগ থেকে, স্রষ্টা মানে যিনি সৃষ্টিকর্তা, আর অসন্তোষ মানে সন্তুষ্ট নন নিজের প্রতি। সেটাই বলছে, স্রষ্টা অর্থাৎ সৃষ্টিকর্তা নিজের সৃষ্টির প্রতি বারে বারে অসন্তুষ্ট হচ্ছেন, অসন্তুষ্ট হয়ে তিনি সেই প্রাচীন যুগ থেকে অসন্তুষ্ট হচ্ছেন এবং পাগলের মতো উনি কী করছেন, নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত, অর্থাৎ তিনি সৃষ্টি করছেন আবার ধ্বংস করছেন, আবার সৃষ্টি করছেন আবার ধ্বংস করছেন। তাহলে এই প্রথম তিনটে লাইনের মানে কি জানালো না, সৃষ্টিকর্তা সেই প্রাচীন যুগ থেকে পাগলের মতো নিজের সৃষ্টির প্রতি অসন্তুষ্ট হয়ে বারে বারে নিজের সৃষ্টিকে ধ্বংস করে আবার সৃষ্টি করছিলেন। তার সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুকের থেকে, প্রাচী মানে পৃথিবীর পুরোভাগ, ধরিত্রী মানে পৃথিবী, তোমরা জানো, বলছে সেই সৃষ্টিকর্তা যখন বারে বারে নিজের সৃষ্টির প্রতি অসন্তুষ্ট হয়ে বারে বারে সৃষ্টিকে ধ্বংস করছিলেন, ঠিক সেই সময়ে ভয়ঙ্কর সমুদ্রের এক প্রবল বাহু অর্থাৎ প্রবল ঢেউ, যেটা এখানে কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের, তোমরা জানো যে আফ্রিকা এবং এশিয়ার মধ্যে কোন সাগর রয়েছে, ঠিক আছে, সেই সাগরের কথা এখানে বলা হচ্ছে। আমি এখানে কোন সাগর রয়েছে এটা আমি কিন্তু বলছি না, এর উত্তরটা তোমাদেরকে কমেন্টে জানাতে হবে, দেখবো তোমরা কয়জন উত্তরটা দিতে পারো। কি বললাম, এশিয়া ও আফ্রিকার মধ্যে কোন সাগর রয়েছে, যে সাগরটার মধ্যে যে সাগরটা আমাদের এশিয়া মহাদেশ আর আফ্রিকা মহাদেশকে বিভাজন করেছে, এই সাগরটার নাম তোমাদের কমেন্টে বলতে হবে। তাহলে কি বললাম, পৃথিবী মানে সৃষ্টিকর্তা নিজের সৃষ্টির প্রতি বারে বারে অসন্তুষ্ট হয়ে যখন ধ্বংস করছেন আবার সৃষ্টি করছেন, ধ্বংস করছেন আবার সৃষ্টি করছেন, ঠিক সেই সময়ে রুদ্র সমুদ্রের বাহু, ভয়ঙ্কর এক সমুদ্রের ঢেউ বা ভয়ঙ্কর এক সমুদ্র পৃথিবীর পুরোভাগ থেকে এক ভূখণ্ডকে ছিনিয়ে নিয়ে গেল, ছিনিয়ে নিয়ে গেল তোমাকে, অর্থাৎ এক ভূখণ্ডকে পৃথিবীর পুরোভাগ থেকে ছিনিয়ে নিয়ে গেল আফ্রিকা, বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায় কৃপণ আলোর অন্তঃপুরে। তোমরা জানো কৃপণ মানে কি, সাধারণত আমরা কৃপণ মানে কি জানি, যে অনেক বেশি কৃপণতা করে সব দিক থেকে, বা যে যার খরচের প্রতি মানে খরচ করতে সে এক ফোঁটাও গা দেখায় না, তাকে আমরা কৃপণ বলতে পারি। তো অর্থাৎ আফ্রিকাকে যখন পৃথিবীর পুরোভাগ থেকে রুদ্র সমুদ্রের বাহু ছিনিয়ে নিয়ে যাচ্ছে, ছিনিয়ে নিয়ে যাওয়ার পর কি হলো, ওই আফ্রিকা মহাদেশকে বনস্পতি মানে নিবিড় বন বা বড় বড় গাছের দ্বারা তাকে একেবারে ঘিরে রাখা হলো, একেবারে নিবিড় ছায়ায় ঘিরে দেওয়া হলো কৃপণ আলোর অন্তঃপুর, এবং এতটাই সেই নিবিড় ঘন বন যেখানে সূর্যের আলো টুকুও প্রবেশ করতে পারে না, সেই জন্যই বলা হয়েছে কৃপণ আলোর অন্তঃপুরে। দেখো নেক্সট কি বলছে, দেখো, সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য, অর্থাৎ আফ্রিকা মহাদেশ মানে পৃথিবীর পূর্বভাগ থেকে তাকে ছিনিয়ে নিয়ে গেছে কে, রুদ্র সমুদ্রের বাহু, সেখানে বনস্পতির নিবিড় পাহারা তাকে ঘিরে রেখেছে গাছের দ্বারা বা বন দ্বারা, অরণ্য দ্বারা। সেই নিশ্চুপ এক জায়গায় আফ্রিকা মহাদেশ কী করছিল, নিজেকে আরও বেশি দুর্গম করে তুলছিল, মানে একে তো বনাঞ্চলে ঘেরা এবং সূর্যের আলোটুকুও সেখানে প্রবেশ করতে পারে না,
তো এই যে রূপটা, এই রূপটাকে আরও দুর্গম বা ভয়ঙ্কর বলা হয়েছে এবং আফ্রিকা মহাদেশ ধীরে ধীরে আরও বেশি নিজেকে ভয়ঙ্করতম করে তুলছিল। চীন ছিল জল, স্থল, আকাশের দুর্বোধ সংকেত এবং আস্তে আস্তে কী হচ্ছিল না, আস্তে আস্তে আফ্রিকা মহাদেশ সেখানকার জল, স্থল, আকাশ, বাতাস সমস্ত কিছু আস্তে আস্তে সেখানের সঙ্গে তার পরিচয় ঘটছিল, যেহেতু তাকে ছিনিয়ে নিয়ে গেছে এক জায়গা থেকে আরেক জায়গায়। প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে, অর্থাৎ আফ্রিকার মনে প্রকৃতির এই অপূর্ব খেলা বা কি মন্ত্র বলে এই ঘটনা ঘটলো, সেই সমস্ত জিনিসই আফ্রিকার মনে একটা চেতনা জাগাচ্ছিল যে কিভাবে এই ঘটনা ঘটে গেল। বিদ্রুপ করেছিলে ভীষণকে বিরূপের ছদ্মবেশে, অর্থাৎ আফ্রিকা মহাদেশ মানে কি করেছিল, বিরূপ মানে তিরস্কার করেছিল। কিভাবে? বিদ্রুপ মানে তিরস্কার, তিরস্কার করেছিল কিভাবে না বিরূপের ছদ্মবেশে। শঙ্কা মানে ভয়, শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে এবং ভয়কে তুমি চাইছিলে হার মানাতে। আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচণ্ড মহিমায় তাণ্ডবের দুন্দু ভিনীনাদে, দুন্ধু ভিনীনাদ মানে হচ্ছে যুদ্ধের দামামা জাতীয় রণবাজনা। তো আফ্রিকা মহাদেশ নিজেকে আরও বেশি হিংস্রতম করে তুলে এবং বিভীষিকাময় করে তুলেছিল, যেটাকে কবি বলছেন যুদ্ধের ভয়ঙ্করতম যে বাজনা দুন্দু ভিনীনাদের সঙ্গে তিনি কল্পনা করছেন। তার যে গুরুগম্ভীর আওয়াজ, সেই গুরুগম্ভীর আওয়াজের সঙ্গে কবির মনে হয়েছে যে আফ্রিকা মহাদেশ এত ভয়ঙ্করতম, এত উগ্রতম হয়ে উঠেছে। তার পরে প্যারাতেই কবি কি বলছেন দেখো, হায় ছায়াবৃতা, হায় ছায়াবৃতা কবি আফ্রিকা মহাদেশকে বলেছেন এবং এই লাইনটা অত্যন্ত মারাত্মক একটা লাইন। এখান থেকে একটা প্রশ্ন হয় 3 নম্বরের। হায় ছায়াবৃতা, কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ উপেক্ষার আবিল দৃষ্টিতে, আবিল দৃষ্টিতে। হায় ছায়াবৃতা, অর্থাৎ কবি আফ্রিকা মহাদেশকে ছায়াবৃতা বলেছেন। কেন বলেছেন না, ওই বনস্পতির নিবিড় পাহারায় আফ্রিকা মহাদেশ সে যে সূর্যের আলোটুকু প্রবেশ করতে পারে না সঠিকভাবে দিনের বেলায়, সেই জন্য কবি আফ্রিকা মহাদেশকে ছায়াবৃতা বলেছেন। এবং সেই সঙ্গে বলছেন কালো ঘোমটার নিচে, কালো ঘোমটার নিচে বলতে এখানে ওই যে গাছের বা জঙ্গলের যে ছায়া, সেই জঙ্গলের ছায়ার মধ্যে আফ্রিকা মহাদেশ চারদিক দিয়ে আরও বেশি উগ্র ভয়ঙ্করতম ছিল এবং ফলে আফ্রিকার যে রূপ, প্রকৃত রূপ, সেই রূপটা কিন্তু সভ্য সমাজের কাছে অপরিচিত ছিল। সভ্য সমাজেরা আফ্রিকা মহাদেশে চট করে কিন্তু যেতে পারত না, কারণ ওই যে আফ্রিকার যে উগ্রতম রূপ, ভয়ঙ্করতম রূপ, সেই ভয়ঙ্করতম রূপ, তার ঘন জঙ্গল, এই সমস্ত থেকে আফ্রিকা মহাদেশের কাছে, আফ্রিকা মহাদেশের যে আসল ঐতিহ্য, সেই আসল ঐতিহ্য সভ্য মানুষের কাছে তাচ্ছিল্য ছিল। অর্থাৎ এই আফ্রিকা মহাদেশ যখন সভ্য জগতে আলো পৌঁছায়নি, তার জন্য পশ্চিমী দুনিয়া তারা কিন্তু আফ্রিকা মহাদেশকে তাচ্ছিল্যের দৃষ্টিতে দেখত। এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে, অত্যন্ত গুরুত্বপূর্ণ লাইন, দাগ দিলে প্রশ্ন পড়ে। এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে, ওরা কারা? ওরা হচ্ছে সাম্রাজ্যবাদী ইউরোপীয় শক্তি। তাহলে তোমরা ওরা কি বলবে, ওরা হচ্ছে সাম্রাজ্যবাদী ইউরোপীয় শক্তি। লোহার হাতকড়ি বলতে দেখবে পুলিশ চোর বা ডাকাতদের হাতে যে কড়া পড়ায়, লোহার কড়া, বা সেটাকে লোহার হাত করা বলা হয়েছে। তো এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে, কারা এলো? ইউরোপীয় সাম্রাজ্যবাদী শাসকরা এলো। তাদের হাতে কি ছিল? তাদের হাতে ছিল লোহার হাত করা। নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে, অত্যন্ত গুরুত্বপূর্ণ, আন্ডারলাইন করে রাখো, এই লাইন থেকে প্রশ্ন হতে পারে। নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে, কবি কি বলছেন? এই যে সাম্রাজ্যবাদী ইউরোপীয় শক্তিরা এলো, যাদের হাতে ছিল লোহার হাত করা, তাদের যে নখ, তাদের যে মানে লোভী দৃষ্টিভঙ্গি, এই তাদের এই লোভী দৃষ্টিভঙ্গিকে কবি বলছেন আফ্রিকার জঙ্গলের যে বন্য হিংস্র পশু সহ নেকড়ে যারা রয়েছে, তাদের যে হিংস্র দৃষ্টিভঙ্গি, তাদের যে মানসিকতা, তার চাইতে ইউরোপীয় সাম্রাজ্যবাদী শক্তিগুলোর মানসিকতা অনেক বেশি ধারালো এবং অনেক বেশি তারা অ্যাগ্রেসিভনেস, অর্থাৎ তারা আফ্রিকাকে একেবারে কি করতে চায়? পায়ে দলিত করতে চায়। এলো মানুষ ধরার দল, এটাও আন্ডারলাইন করে রাখো, এটা থেকেও প্রশ্ন হয়। কবি মানুষ ধরার দল বলতে কাদের বুঝিয়েছেন? ওই ইউরোপীয় সাম্রাজ্যবাদী শাসকদেরকে বুঝিয়েছেন। কারণ তাদের কাজ কি ছিল? তোমরা ইতিহাসের পাতায় দেখেছো যে ইউরোপীয় সাম্রাজ্যবাদী শাসকরা বিভিন্ন দেশে
তারা যেত, ব্যবসা বাণিজ্যের নাম করে সেই দেশগুলো একের পর এক তারা অধিকার করত এবং তাদের উপনিবেশ স্থাপন করে সেখানকার লোকেদের কী করতো, অনেককে তারা কৃতদাসে পরিণত করতো। সেই জন্যই কবি বলছেন এলো মানুষ ধরার দল, অর্থাৎ কবি ইউরোপীয় সাম্রাজ্যবাদী শাসকদের মানুষ ধরার দল বলেছেন। কারণ আর তারা কি করে, তারা ওই রকম তারা বাণিজ্যের নাম করে বিভিন্ন দেশে গিয়ে উপনিবেশ স্থাপন করে সেখানকার সম্পদ যা আছে লুটপাট করে নিয়ে তারা ওখানকারই মানুষদেরকে কৃতদাসে পরিণত করত। গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে, অর্থাৎ আফ্রিকা মহাদেশে সূর্যের আলোটুকুও সঠিকভাবে পৌঁছায় না, তাদের মধ্যে সভ্যতার কোনো আলো নেই। তা সত্ত্বেও কিন্তু এই ইউরোপীয় সাম্রাজ্যবাদী শাসকরা নিজেদের ক্ষমতার গর্ব অহংকারে একেবারে পরিপূর্ণ এবং তাদের কাছে এই আফ্রিকার মানুষরা যে এত হীন অবস্থার মধ্যে রয়েছে, তাদের কাছে এই মানবিকতাটুকুও নেই যে তারা আফ্রিকাবাসীদের উপরে কিছু দয়া পরায়ণতা কিছু কাজ করে। কিন্তু তার পরিবর্তে তারা কি করলো, তার পরিবর্তে তারা ক্ষমতার গর্বে ক্ষমতার অহংকারে আফ্রিকা মহাদেশকে তারা নিজেদের কবজায় আনার জন্য এবং হিংস্র লোলুপ দৃষ্টি নিয়ে আফ্রিকার সম্পদ লুণ্ঠন করার জন্য তারা আফ্রিকায় পা রাখে। সভ্যের বর্বর লোভ, অর্থাৎ কবি এটাকে সভ্যের বর্বর লোভ বলেছেন। অর্থাৎ এদিকে পশ্চিমী দুনিয়া ইউরোপীয় সাম্রাজ্যবাদী শক্তিগুলো নিজেদেরকে সভ্য বলে বড়াই করছে, তারা গর্ব করছে, অহংকার করছে, অথচ তাদেরই লোভ কিনা আফ্রিকা মহাদেশের ওই সম্পদগুলোর ওপরে। গর্বে বললাম এটা নগ্ন করলো আপন নির্লজ্জ অমানুষতা, অর্থাৎ এইভাবেই ইউরোপীয় সাম্রাজ্যবাদী শক্তিগুলো সারা পৃথিবীবাসীর কাছে নিজেদের যে অমানবিকহীন বা অমানবিকতার চেহারা সেটা সকলের সামনে ফুটিয়ে তুলল। তোমার ভাষাহীন ক্রন্দনে বাষ্পাকুল অরণ্য পথে, অর্থাৎ আফ্রিকা মানুষদের যে কান্না, সেই আফ্রিকা মানুষদের কান্না অরণ্য পথ বেয়ে বহুদূর চলে যায় তার শব্দ, তবুও কিন্তু ইউরোপীয় সভ্য জগতের মানুষদের কানে পৌঁছায় না, যারা ওখানকার সম্পদ লুণ্ঠন করতে গিয়েছিল এবং আফ্রিকাবাসীদেরকে পদদলিত করেছিল। আফ্রিকাবাসীর কান্না তাদের কানে কিছুতেই পৌঁছায় না অরণ্য ভেদ করে। অর্থাৎ এর আগে কবি কি বলছেন না, সাম্রাজ্যবাদী শক্তিরা ইচ্ছাকৃতভাবেই আফ্রিকার সম্পদ লুণ্ঠন করেছিল এবং আফ্রিকাকে নিজেদের উপনিবেশে স্থাপন করেছিল, সেই সঙ্গে তারা আফ্রিকার সম্মানকে ভুল লুণ্ঠিত করেছিল। পঙ্কিল হলো ধুলি তোমার রক্ত অশ্রুতে মিশে, এবং আফ্রিকার রাস্তাঘাটের পথে ঘাটের ধুলো সেগুলো সবই কি হলো, আফ্রিকা মানুষের বা আফ্রিকাবাসীদের কান্নায় চোখের জলে কি হলো, সেই ধুলোগুলো পাঁকে পরিণত হলো। দস্যু পায়ের কাঁটামারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড, অর্থাৎ ইউরোপীয় সাম্রাজ্যবাদী যে শক্তি, যে মানুষ ধরার দল এসেছিল, তাদের পায়ে কি ছিল, তাদের পায়ে ছিল সব কাঁটা দেয়া বুট, যেটাকে কবি কি বলছেন, কাঁটা মারা জুতো। তো সেই জুতোর লাথির আঘাতে এই আফ্রিকা মানুষদের যে গায়ের যে রক্ত, সেই রক্ত এবং চোখের জল মাটিতে পড়ে সেই মাটি পাঁকে পরিণত হয়েছিল, যেটাকে কবির ভাষায় বলা আছে কি, বিভৎস কাদার পিণ্ড। চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। আর এইভাবেই আফ্রিকাবাসীর ওপরে সারা জীবনের জন্য ইউরোপীয় সাম্রাজ্যবাদী শক্তির দল কী করল, আফ্রিকার সম্পদ এবং আফ্রিকার সম্মানকে ভুল লুণ্ঠিত করলো, আফ্রিকার সম্পদকে তারা লুঠে নিল এবং মান সম্মানকে তারা জলাঞ্জলি দিল। ঠিক তার পরের প্যারাগ্রাফেই কবি বলছেন, সমুদ্র পারে সেই মুহূর্তেই তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা। অর্থাৎ তোমরা জানো, যদি আমরা ম্যাপ দেখি সমগ্র ওয়ার্ল্ডের, তাহলে দেখা যাবে যে আফ্রিকা মহাদেশের আর ইউরোপের মাঝে একটা ছোট সমুদ্র রয়েছে বা আমাদের সাগর রয়েছে, যে সাগরটা ক্রস করলেই কিন্তু আমরা ইউরোপ মহাদেশে পৌঁছে যেতে পারি। সেই জন্যই কবি বলছেন, সমুদ্রের এক পারে যখন ইউরোপীয় সাম্রাজ্যবাদী শক্তিগুলো আফ্রিকার মানুষেরকে তারা চরম নির্যাতন করছে, লাঞ্ছনা করছে এবং তাদেরকে কাঁটা মারা জুতো দিয়ে আঘাত করছে, ঠিক সমুদ্রের অপর প্রান্তে ইউরোপ মহাদেশ, সেখানে তারা কি করছে না, তাদের পাড়ায় পাড়ায় প্রত্যেকটা মন্দিরে পুজোর ঘণ্টা বাজছিল, অর্থাৎ ওখানে কিন্তু শান্তি বজায় ছিল। সকাল সন্ধ্যায় দয়াময় দেবতার নামে, অর্থাৎ মন্দিরে মন্দিরে পূজার ঘণ্টা বাজছিল এবং দেবদেবীর নামে পূজা অর্চনাও হচ্ছিল এবং শিশুরা খেলছিল মায়ের কোলে। ইউরোপে শান্তি অবস্থা
বিরাজ থাকায় সেখানকার ছোট ছোট শিশুরা তাদের মায়ের কোলে খেলে বেড়াচ্ছিল। অর্থাৎ সাম্রাজ্যবাদী শক্তিগুলো সমুদ্রের এক পারে শান্তি বজায় রেখে তারা অপর পারে অশান্তির বাতাবরণ ছড়িয়ে দিচ্ছে। কবির সঙ্গীতে বেজে ওঠে সুন্দরের আরাধনা। অর্থাৎ এবং ইউরোপীয় সাম্রাজ্যবাদী দেশগুলো যে বিভিন্ন কবি রয়েছেন, সেই কবিদের গান, কবিদের সুর, সঙ্গীত সব জায়গাতেই সুন্দরের পূজা হচ্ছিল। কিন্তু অপর প্রান্তে আফ্রিকা মহাদেশে এ ধরনের কোনো ছবি কিন্তু আমরা দেখতে পাইনি, কারণ আফ্রিকা মহাদেশের তারা চরম লাঞ্ছনা, চরম তারা নির্যাতন চালিয়ে যাচ্ছিল। আর কবি লাস্ট পাড়ায় কী বলছেন? লাস্ট পাড়ায় কবি বলতে চাইছেন, দেখো, আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকাল, ঝঞ্ঝা বাতাসের ঊর্ধ্বশ্বাস। অর্থাৎ আজ যখন ইউরোপীয় সাম্রাজ্যবাদী শক্তিগুলো একে অপরের সঙ্গে ক্ষমতার দ্বন্দ্বে লিপ্ত, সেই সময় প্রদোষকাল, ঝঞ্ঝা বাতাসের ঊর্ধ্বশ্বাস। অর্থাৎ আস্তে আস্তে ইউরোপীয় সাম্রাজ্যবাদী শক্তিগুলোর মধ্যেও কিন্তু ক্ষমতার আভিজাত্য, ক্ষমতার যে দ্বন্দ্ব, সেই নিয়ে দেখা গেল পরস্পরের মধ্যে লড়াই। কবি এটা থেকেই বুঝেছেন যে, আমাদেরকে বোঝাচ্ছেন যে যে সাম্রাজ্যবাদী শক্তি, পৃথিবীতে যে কোনো শক্তি হোক না কেন, সেটা চিরদিন স্থায়ী হতে পারে না, কারণ তারাও একদিন না একদিন কালের নিয়মে, সময়ের নিরিখে তারাও কিন্তু বিলুপ্ত হবে এবং অন্য একটা আবার জাতি বা সম্প্রদায় শক্তিশালী হয়ে উঠবে। তোমরা ইতিহাসে দেখেছো যে ব্রিটিশরা দীর্ঘদিন ভারতবর্ষে সহ বিভিন্ন জায়গায় উপনিবেশ স্থাপন করেছিল এবং তারা আবার কিন্তু কালের নিয়মে বিভিন্ন দেশকে স্বাধীনতা দিয়েছিল বা বিভিন্ন দেশ নিজেদের যোগ্যতায় স্বাধীনতা অর্জন করেছিল। এবং ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তির যে অবনমন, সেটা তোমরা ইতিহাসে দেখেছো। সেইভাবেই কবি বলছেন যে এই সাম্রাজ্যবাদী শক্তি চিরন্তন নয়, তারাও একদিন না একদিন অন্য কারো কাছে তারাও কিন্তু পদদলিত হবেন। যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো, অশুভ ধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিম কাল। তাহলে যখন দিন ফুরিয়ে সন্ধ্যা নেমে আসে, তখন আমরা কি দেখি? তখন আমরা দেখি বিভিন্ন পশু পাখি, তারা কী করে? তারা আস্তে আস্তে নিজের বাসার মধ্যে ফিরে আসে। ঠিক সেইভাবেই ইউরোপীয় সাম্রাজ্যবাদী শক্তিগুলো একে একে নিজেদের গুপ্ত কুঠুরি থেকে বেরিয়ে এলো, একে অপরের বিরুদ্ধে ক্ষমতার দ্বন্দ্বে অবতীর্ণ হলো, একে অপরের বিরুদ্ধে তারা লড়াই শুরু করলো। কবি এটাকেই বলছেন অন্তিমকাল। অর্থাৎ সাম্রাজ্যবাদী শক্তিগুলোর এটাই শেষ সময়, তারা আর মাথা চাড়া দিয়ে উঠতে পারবে না। এসো যুগান্তরের কবি। খুব মারাত্মক লাইন, আন্ডারলাইন করে রাখো। কবি এখানে যুগান্তের কবিকে আহ্বান করেছেন, অর্থাৎ যুগান্তরের কবিকে আহ্বান করেছেন। এই কবিকে আহ্বান করার মধ্যে দিয়ে কবি কি বলছেন না, কবিকে তিনি ওই যুগান্তরের কবি কখন আসতে বলছেন? আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে। অর্থাৎ কবি যুগান্তরের কবিকে আহ্বান জানাচ্ছেন যে আপনি আসুন। কখন আসবেন? আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে, অর্থাৎ সন্ধ্যার একেবারে শেষ মুহূর্তে আসুন। দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে। অত্যন্ত গুরুত্বপূর্ণ, আন্ডারলাইন করে রাখো। মানহারা মানবী বলতে এখানে আফ্রিকাকে বলা হয়েছে। কবি যুগান্তরের কবিকে কোথায় দাঁড়াতে বলেছেন? মানহারা মানবী, অর্থাৎ আফ্রিকার দ্বারে এসে দাঁড়াতে বলেছেন। কারণ আফ্রিকার যা মান সম্মান ছিল, সেটা কারা ভুলুণ্ঠিত করেছে? ইউরোপীয় সাম্রাজ্যবাদী শক্তিরা। কবি আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর সেই সমস্ত যুগান্তের কবি, অর্থাৎ ইউরোপীয় সাম্রাজ্যবাদী শক্তির যে সমস্ত কবিগুলো রয়েছে ওই যুগের অন্তের, যুগান্তের কবি, ওই জন্য যুগান্তের কবি এসছে, সেই যুগান্তের কবিদেরকে উনি আহ্বান জানিয়েছেন যে আপনারা আসুন, আসুন, আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে আসুন, এসে আপনারা মানহারা মানবী আফ্রিকার পাশে দাঁড়ান এবং এসে কি বলবেন? ক্ষমা করো, হিংস্র প্রলাপের মধ্যে সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। এবং আপনারা আসুন, এসে আফ্রিকা মানুষের কাছে ক্ষমা চেয়ে নিন, কারণ আপনাদের পূর্বপুরুষরা কৃতকর্ম যা করে গেছে তার জন্য আপনারা লজ্জিতভাবে এবং মাথা নিচু করে আপনারা আফ্রিকাবাসীর সামনে আপনারা ক্ষমা চেয়ে নিন। এটাই আপনাদের শেষ লজ্জা ঢাকার অস্ত্র এবং এটাই আপনাদের শেষ পুণ্যবাণী। শেষ পুণ্যবাণী কি? ক্ষমা করো। তো আপনারা স্বেচ্ছায় ক্ষমা চেয়ে নিন আফ্রিকাবাসীদের কাছ থেকে, তাহলে দেখবেন যে আপনারা যারা পূর্বপুরুষ, তারা যা কৃতকর্ম করে গেছে আফ্রিকাবাসীদের ওপরে, তাতে কি হবে? একটু হলেও আপনাদের পাপ কমবে। এটাই ছিল মূলত কবিতার মূল বিষয়বস্তু। তবে কয়েকটা লাইন এখানে খুবই গুরুত্বপূর্ণ,
আর তার আগে বলে রাখি, তোমাদের 38 পাতায় যে লেখক পরিচিতি দেওয়া রয়েছে, ওই লেখক পরিচিতিটা তোমরা কিন্তু একটু ভালো করে দেখে যেও। লেখক পরিচিতি দেখে গেলে প্রশ্ন পড়ুক আর নাই পড়ুক, অন্তত আমরা কয়েকটা জিনিস জানতে পারবো। হঠাৎ করে যদি বলেই দেয় যে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম সাল কত, হয়তো দেখা গেল আমরা অনেকেই করতে পারছি না। সেই জন্য বলছি, লেখক পরিচিতি তোমাদের 38 পাতায় দেওয়া রয়েছে। 38 পাতায় লেখক পরিচিতিটা তোমরা অন্তত একটু ভালো করে দেখে যেও। এবং অবশ্যই সেখানে কতগুলো কাব্যগ্রন্থের নাম রয়েছে এবং তিনি কবে নোবেল পান, কিসের জন্য নোবেল পান। এশিয়ার মধ্যে তিনি প্রথম সাহিত্য নোবেল পান, তোমরা জানো, এবং গীতাঞ্জলি রচনার জন্য। তো এই জিনিসগুলো একটু দেখে গেলে ভালো হয়। যদি প্রশ্ন দিয়ে দেয় লেখক পরিচিতি থেকে, যদি আমি না পড়ে যাই, তাহলে কিন্তু আমার পক্ষে লেখা অসুবিধা হয়ে যাবে। সেজন্যই একটু তোমাদেরকে রিকোয়েস্ট করব, তোমরা লেখক পরিচিতিটা একটু অবশ্যই দেখে যাও। এবার যে যে লাইনগুলো 3 নাম্বার 5 নাম্বারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বা পরীক্ষায় আসতে পারে বা প্রশ্ন হতে পারে, সেই লাইনগুলো আমি কটা বলে দিচ্ছি, যে এগুলো হতে পারে প্রশ্ন। যেমন একেবারে শেষে রয়েছে, দেখো, সেই হোক তোমার সভ্যতা শেষ পূর্ণবাণী। প্রশ্ন হতে পারে শেষ পূর্ণবাণীটি কি। তারপর হচ্ছে এসো যুগান্তরের কবি কি। হ্যাঁ, এসো যুগান্তরের কবি। যুগান্তরের কবি বলতে কবি কি বুঝিয়েছেন এবং তাকে তিনি কখন আসতে বলেছেন। আচ্ছা, এছাড়াও প্রশ্ন হতে পারে সভ্যের বর্বর লোভ। কবি সভ্য বলতে কাদের বুঝিয়েছেন এবং তাদের বর্বর লোভ বলতে তিনি কি বলতে চাইছেন। এছাড়াও হায় ছায়াবৃতা। ছায়াবৃতা বলতে কবি কাকে বুঝিয়েছেন এবং ছায়াবৃতা তাকে কেন বলা হয়েছে। এছাড়াও এলো ওরা লোহার হাত করে নিয়ে, এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ। এখান থেকে প্রশ্ন হতে পারে ওরা কারা, তারা কেন লোহার হাত করে নিয়ে এসেছিল। নখ যাদের তীক্ষ্ণ তোমার নেক রেচ্ছে, এখানে এই লাইন থেকে প্রশ্ন হতে পারে লাইনের তাৎপর্য কী। অথবা এলো মানুষ ধরার দল, এই লাইন থেকে মানুষ ধরার দল বলতে কবি কাদের বুঝিয়েছেন এবং লাইনটার মধ্য দিয়ে কবি কি বোঝাতে চাইছেন। এছাড়াও ধরো একেবারে প্রথম দিকে, বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায়, কাকে বাঁধলো, কে বাঁধলো। এছাড়াও উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত, স্রষ্টাকে এবং তিনি বারবার কি করছিলেন। এছাড়াও ধরো রুদ্র সমুদ্রের বাহু, প্রাচীর ধরিত্রীর বুকের থেকে তোমাকে ছিনিয়ে নিয়ে গেল আফ্রিকা। রুদ্র সমুদ্রের বাহু আফ্রিকাকে কোথা থেকে ছিনিয়ে নিয়ে গেছিল, এটা একটা প্রশ্ন হতে পারে। বা সংজ্ঞাকে চাচ্ছিলে হার মানাতে, কিভাবে আফ্রিকা সংজ্ঞাকে হার মানাতে চাচ্ছিল, এটা একটা প্রশ্ন হতে পারে। অথবা নগ্ন করলো আপন নির্লজ্জ অমানুষতা, এই লাইন থেকে প্রশ্ন হতে পারে যে ইউরোপীয় সাম্রাজ্যবাদী শক্তিগুলো কিভাবে নিজেদের মানসিকতাকে নগ্ন করেছিল পৃথিবীবাসীর সামনে। কবির সঙ্গীতে বেজে ওঠে সুন্দরের আরাধনা, এই লাইন থেকে প্রশ্ন হতে পারে। অথবা আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকাল ঝঞ্ঝা বাতাসের ঊর্ধ্বশ্বাস, পশ্চিম দিগন্ত কি, সেখানে এই লাইনটি তাৎপর্য কী। এছাড়াও 5 নম্বরের জন্য তোমরা অবশ্যই দেখবে আফ্রিকা কবিতার নামকরণের সার্থকতা। নামকরণের সার্থকতা কিন্তু প্রত্যেকটা প্রশ্নের কবিতার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। গল্পের বা নাটকের থেকেও বা কিংবা আমাদের কোনি উপন্যাস যে রয়েছে বা কোনি গল্প যে রয়েছে, তার চাইতেও অনেক বেশি গুরুত্বপূর্ণ কিন্তু কবিতাগুলোর নামকরণের সার্থকতা। সেজন্য সকলকে অনুরোধ করব যে প্রত্যেকটা কবিতার নামকরণের সার্থকতা তোমরা কিন্তু একটু ভালো করে যাবে। নামকরণের সার্থকতা করে গেলে ওখান থেকে কিন্তু তোমরা বিষয়বস্তুটা লিখতে পারবে। কারণ নামকরণের সার্থকতা আর বিষয়বস্তু অনেকটাই প্রায় একই, শুধু একটুখানি আলাদা। সেই আলাদা জিনিসটা কি তোমরা সেটা জানো, আর না জানলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, তাহলে আলাদা জিনিসটা কি হয়, কোনখানটা থেকে আলাদা হয় সেটা তাহলে আমি বলে দেবো। তো এখান থেকে তোমাদের 1 নম্বরের জন্য কিন্তু বেশ কিছু প্রশ্ন গুরুত্বপূর্ণ থাকে। 1 নম্বরের জন্য আমি এখানে কয়েকটা তথ্য বোর্ডে লিখে দিয়েছি। এছাড়া লাইন তুলে প্রশ্ন হতে পারে, যেমন হায় ছায়াবৃতা, ছায়াবৃতা কাকে বলা হয়েছে, বা এলো ওরা লোহার হাত করে নিয়ে, ওরা কারা। তারপরে যে সভ্যের বর্বর লোভ, সভ্যের বর্বর লোভ বলতে কবি কি বুঝিয়েছেন। এছাড়া ধরো সেই হোক তোমার সভ্যতা শেষ পূর্ণবাণী, শেষ পূর্ণবাণীটি কি। এই ধরনের প্রশ্নগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল। তোমরা একটু ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে কবিতার লাইনগুলো ভালো করে পড়ে যাবে, আর প্রত্যেকটা কিন্তু ভালো করে দেখে যাবে, যাতে কোনো রকম তোমাদের অসুবিধার সৃষ্টি না হয়। মূলত এই ছিল
আজকের কবিতার মূল বিষয়বস্তু। আমি খুব শীঘ্রই তোমাদের আরও যে কবিতা রয়েছে, অস্ত্রের বিরুদ্ধে গান কিংবা প্রলয় উল্লাস, সেই সমস্ত কবিতারও কিন্তু আমি বিষয় সংক্ষেপ খুব শীঘ্রই আমার এই চ্যানেলে আপলোড করব, যাতে টেস্ট পরীক্ষার আগে তোমরা একটা মানে ভালো প্রিপারেশান নিয়ে তোমরা পরীক্ষায় অবতীর্ণ হতে পারো বা পরীক্ষায় তোমরা বসতে পারো। সেই লক্ষ্যকে সামনে রেখেই দ্রুত আমি চেষ্টা করব বাকি যে কবিতাগুলো রয়েছে তারও বিষয় সংক্ষেপ দিয়ে দেওয়ার। তো যারা এখনও যদি এই চ্যানেলটিকে তোমরা পছন্দ করে থাকো, যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, যদি তোমাদের মনে হয় যে চ্যানেলটি তোমার ভালো লাগছে আর ভিডিওগুলো ভালো লাগছে, তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। অবশ্যই বেশি বেশি লাইক করবে, কমেন্ট করবে। লাইক শেয়ার করলে, কমেন্ট করলে আমরা কি হই, আমরা আরও বেশি উৎসাহিত হই এবং নতুন নতুন ভিডিও তোমাদের জন্য তৈরি করতে আমরা আরও উৎসুক হই। তোমাদের কথা ভেবেই কিন্তু মূলত আমাদের এই ভিডিওগুলো তৈরি করা এবং তোমাদের সামনে প্রকাশ্যে নিয়ে আসা। এবং অবশ্যই কিন্তু তোমরা বেল আইকনটাকে অন করে দিয়ে নোটিফিকেশনটা অল করে দেবে। তাতে কী হবে, যখনই কোনো ভিডিও ছাড়ি না কেন বা আপলোড করি না কেন, তোমার কাছে বা তোমাদের কাছে খুব দ্রুত সবার আগে পৌঁছে যাবে। এটাই ছিল আজকের আমাদের যে আফ্রিকা কবিতা, সেই আফ্রিকা কবিতার মূল বিষয় সংক্ষেপ। যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানিও, তাহলে আমি ভুলটা ঠিক করে নেব। ধন্যবাদ। সকলে খুব ভালো থাকো এবং প্রিপারেশান আরও জোরদার করো।